বাড়িতে যেদিন রুটির সাথে সবজি খেতে ভালো লাগবে না সেদিন কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন সামান্য কিছু উপকরণ দিয়ে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। আপনারা যদি রুটির সাথে খাওয়ার জন্য সবজির পরিবর্তে এইরকম একটা রেসিপি বানিয়ে দিতে পারেন, ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে। তাহলে চলুন দেখে নিন আজকে আমি কিভাবে এই রেসিপিটি বানিয়ে নিলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি মটরের সঙ্গে সয়াবিন দিয়ে ভীষণ সুস্বাদু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই খেতে ভীষণই ভালো লাগবে। আজকে রেসিপির জন্য এখানে আমি নিয়েছি 150 গ্রাম মটর। আর এই মটরটাকে আমি 6 ঘন্টা আগে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আর দেখুন মটরটা খুব সুন্দরভাবে ভিজে নরম হয়ে গিয়েছে। এখন এই মটরটাকে আমি সেদ্ধ করে নেব। মটরটা সেদ্ধ করার জন্য এখানে একটা প্রেসার কুকার নিয়েছি। এই প্রেসার কুকারের মধ্যে আমি মটরগুলো দিয়ে দেবো। মটরগুলো দেওয়ার পর এখন আমি আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখন ঢেকে দিয়ে একটা সিটি দিয়ে নেব। আর এখানে আমি 1 বাটি সয়াবিন নিয়েছি, এটা একটা বড় বাটিতে ঢেলে গরম জলে ভিজিয়ে দেব। সয়াবিনটাকে আমি গরম জলে দিয়ে দিয়েছি, এটাকে এখন 10 মিনিট এইভাবে ভিজিয়ে রাখবো। আর এখানে আমি নিয়েছি 2টো বড় সাইজের আলু, খোসা সহ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে 2 টুকরো করে কেটে নিয়েছি। এখন এটাকেও সেদ্ধ করে নিতে হবে, তবে এই খোসা সহ। সেই ফাঁকে আমি আরও কিছু উপকরণ রেডি করে নেব। এখানে উপকরণ বলতে নিয়েছি 4টে ছোট সাইজের পেঁয়াজ। এই পেঁয়াজটাকে আমি একদম কুচি কুচি করে কেটে নেব, তবে আপনারা যদি বড় সাইজের পেঁয়াজ দেন তাহলে কিন্তু 2টো দিলেও হয়ে যাবে। আর এখানে নিয়েছি একটা পাকা টমেটো, এটাও কেটে নেব। আর এদিকে একটা মশলা বেটে নেব। মশলা বাটার জন্য এখানে নিয়েছি আদা পরিমাণ মতো, আর নিয়েছি আমি রসুনগুলো ছোট কোয়া, সেই জন্য একটু বেশি পরিমাণে নিয়েছি, প্রায় 8 কোয়ার মতো। আর এখানে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, এটাকে আমি শিলপাটায় বেটে আনবো। তবে এই সমস্ত কাজ আমি অফ ক্যামেরায় করে নেব বন্ধুরা। আর রেসিপিতে দেওয়ার জন্য আমি একটা ভাজা মশলা রেডি করে নেব। ভাজা মশলা তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি 2টো ছোট এলাচ, 3টে লবঙ্গ, আর খানিকটা নিয়েছি দারুচিনি। আর দেব এখানে নিয়েছি আমি 1/2 চামচ গোটা জিরে, আর নিয়েছি 1/2 চামচ গোটা ধনিয়া। আমি এগুলো শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। আমি এই সমস্ত কাজ রেডি করে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। আপনারা যদি তরকারিটা বেশি পরিমাণে বানাতে চান তাহলে কিন্তু অন্যান্য উপকরণও বাড়িয়ে নেবেন, আর যদি কম করে বানাতে চান তাহলে কিন্তু এই সমস্ত মশলাও কমিয়ে নেবেন। সয়াবিনগুলো 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম, আর দেখুন সয়াবিনগুলো ফুলে বড় বড় হয়ে গিয়েছে আর নরমও হয়ে গিয়েছে। এখন এই জল থেকে সয়াবিনগুলো তুলে নিতে হবে, তবে তুলে নেওয়ার পর এইভাবে জল নিংড়ে নিতে হবে। সব সয়াবিনগুলো আমি এইভাবেই জল নিংড়ে তুলে নেব। যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছেন, যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন অবশ্যই একটা লাইক দেবেন। আর যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখানে আমি সব সয়াবিনগুলো জল নিংড়ে তুলে নিয়েছি। আর বন্ধুরা, আমি 2টো বড় সাইজের আলু খোসা সমেত সেদ্ধ করে নেওয়ার পর খোসা ছাড়িয়ে এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে মটরটা একটা সিটি দেওয়ার পর আমি স্টিমে রেখে দিয়েছিলাম। আর দেখুন মটরটা ভালো, তাই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই মটরটা নামিয়ে নেব। এখন চলে যাব মূল রান্নাতে। রান্নার জন্য এখানে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে আমি 1 টেবিল চামচ সরিষার তেল। আজকে রান্নাটা আমি সরিষার তেলেই করব। এখানে তেলটাকে খুব ভালোভাবে গরম করতে হবে। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এই সয়াবিনগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। সয়াবিনগুলো দিয়ে দিয়েছি, এবার নেড়ে ছেড়ে ভেজে নেব ভালোভাবে। এখানে তেল গরম না হলে সয়াবিনগুলো কিন্তু কড়ার গায়ে লেগে যাবে, তাই খুব ভালোভাবে গরম হলে তবে সয়াবিনগুলো দিয়ে ভাজতে হবে। সয়াবিনগুলো একটু লালচে কালার করে ভেজে নিতে হবে। আর এইভাবে সয়াবিনগুলো ভেজে রান্নাতে না দিলে তাহলে কিন্তু সয়াবিনের একটা কাঁচা গন্ধ থাকবে, তাই অবশ্যই সয়াবিনটাকে ভেজে তারপরে তরকারিতে দিবেন। দেখুন বন্ধুরা, এখানে আমি কড়াইটা খুব ভালোভাবে গরম হয়েছে, আর তারপরে সয়াবিনটা দিয়েছি, তাই দেখুন কড়ার গায়ে লেগে যাচ্ছে না, খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভাজা হয়ে যাচ্ছে। সয়াবিনগুলো এখন তুলে নেব। ভাজা সয়াবিনগুলো তুলে নিয়েছি।
এখন এই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দেবো 1 টেবিল চামচ সরিষার তেল। এখন এই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেব। তবে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়েই এই সয়াবিন আর আলুটাকে ভেজে নিতে হবে। আলুগুলোকেও আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন এই ভেজে নিয়ে আলুগুলোকেও একটা পাত্রে তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পর কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এখন এই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। তবে আপনারা চাইলে সরিষার তেলের পরিবর্তে রিফাইন্ড তেল দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন। এখন আমি এই তেলের মধ্যে ফোড়নে দেবো 1/2 চামচ 5 ফোড়ন আর দেবো 1/2 চামচ গোটা জিরে, সেই সঙ্গে দেবো একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বের হলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে ফোড়নের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তবে বন্ধুরা এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। তবে আপনারা চাইলে পেঁয়াজ এবং রসুন বাদ দিয়ে নিরামিষভাবেও তৈরি করে নিতে পারেন, তাহলেও কিন্তু ভালো লাগবে। তবে সেক্ষেত্রে ঘি এবং গরম মশলা একটু বেশি দিতে হবে। পেঁয়াজটাকে প্রথমে হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পাকা টমেটো। এবার পাকা টমেটো আর পেঁয়াজ একসঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটাও লালচে হবে আর এদিকে পাকা টমেটোটাও নরম হয়ে যাবে। সেই জন্য আমি দিয়ে দেবো অল্প একটু লবণ। লবণটা দেওয়ার ফলে এই টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। যেদিন রুটির সাথে সবজি খেতে ভালো লাগবে না, সেদিন কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে। এখন এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা আদা, রসুন আর শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো। অল্প একটু আমি শিলপাটা ধোয়া জল এর মধ্যে দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। আমি এখানে শুকনো লঙ্কা বেটে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু ঝালের জন্য গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। আর এখানে কালারের জন্য দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এখানে মশলাটা যত সুন্দর করে কষানো হবে তরকারির টেস্ট তত ভালো হবে। এখানে দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, তাহলে বোঝা যাচ্ছে যে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ভাজা আলু আর সয়াবিন। এখন আলু আর সয়াবিনটা মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। একটু উল্টে পাল্টে মশলার সঙ্গে নেড়ে চেড়ে নিতে হবে, খুব বেশি আর কষানোর প্রয়োজন নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মটর। এখন সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো অল্প একটু জল। তবে এখানে জলটা খুব বেশি দিতে লাগবে না, কেননা সব কিছু সেদ্ধ হয়ে আছে। তবে জলটা অবশ্যই গরম করে দিতে হবে। এখন দেবো পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আমি সব কিছু নেড়ে চেড়ে আবার মিশিয়ে নিয়ে ঢেকে আমি 5 মিনিট এটাকে রান্না হতে দেবো। ঢাকা চাপা দিয়ে এইভাবে 5 মিনিট রেখে দিলে মশলাটা আলু এবং সয়াবিনের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে। আমি 2টো কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, এটাকে ঢাকনা খুলে দিয়ে দেব। আর বন্ধুরা, আমি ওই তরকারিতে দেওয়ার জন্য 2টো মশলা একটা পাতা নিয়েছি। আমার কাছে ধনিয়া পাতা নেই, কিন্তু এই পাতার মধ্যে ধনিয়ার ফ্লেভার আছে। এটাকে আমি কুচি করে কেটে নেব। এটা আমার বাড়ির গাছের পাতা, আমি যে কোনো রান্নাতে দিয়ে থাকি। কিন্তু এই পাতাটা দিলে আপনারা কিন্তু ধনে পাতার স্বাদ পেয়ে যাবেন। আমি পাতাটাকে এইভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি মশলাটাকেও ভেজে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এদিকে তরকারিটা আমি 5 মিনিট ঢেকে রান্না করে নিয়েছি। আর দেখুন সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও খুব বেশি নেই। এই জলটা কিন্তু রান্নার পরে ঠান্ডা হয়ে গেলে অনেকটাই টেনে যাবে, যেহেতু এখানে সেদ্ধ আলু রয়েছে আর সয়াবিন রয়েছে। এখন বেশ কয়েকটা আলু আমি একটু ভেঙে দেব। এখন আমি এই কেটে রাখা পাতাগুলো দিয়ে দেবো আর ভাজা গুঁড়ো মশলাটা দেব। আমি পরিমাপ অনুযায়ী এই গুঁড়ো মশলাটা করে নিয়েছি, আমি সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। আর দেবো অল্প একটু চিনি। এখন সব কিছু নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে আবারও ঢেকে রাখবো মিনিট খানেকের জন্য, তবে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে। মিনিট খানেক পরে ঢাকা চাপাটা খুলে নিয়েছি, আর এখানে আমার সম্পূর্ণ রান্নাটা তৈরি হয়ে গিয়েছে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখুন তরকারিটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি।
আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।